দুদিন ধরে আমাদের দার্জিলিং কালিম্পংয়ের যে পাহাড় এলাকাতে এবং তার সঙ্গে তরাই জলপাইগুড়ি জেলার ডুয়ার্স ইতিমধ্যেই বলা যেতে পারে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হয়ে গেছে। আমি এত ল্যান্ডস্লাইড হয়েছে পাহাড়ে এবং এত বন্যা হয়েছে বিভিন্ন জায়গাতে। আমি যখন বিধায়ক ছিলাম প্রথমবার, তখন মিরিক আমার বিধানসভার মধ্যেই ছিল। তো আমি প্রতিবারই সেখানে পৌঁছে যেতাম, দার্জিলিংয়েও যেতাম, কালিম্পংয়ে আমি গেছি। কিন্তু আমি যেটা দেখলাম, চাক্ষুষ করলাম, তখন তো এত শক্তিশালী মিডিয়া ছিল না। তাতে আমার যেটা মনে হলো যে এরকম বড় আকারের প্রাকৃতিক বিপর্যয় ইদানিংকালে কিন্তু হয়নি, আমার এটা মনে হয়েছে। কিন্তু আমার কথাটা যেটা যে এটার জন্য কি শুধু অতিরিক্ত বৃষ্টিপাতই দায়ী? এটার জন্য কি শুধুমাত্র প্রকৃতিকেই কি আমরা দোষ দেব, নাকি প্রকৃতি তার একটা পরিশোধ তুলে নিচ্ছে? কারণ গত বেশ কিছু বছর ধরে প্রকৃতিকে লুট করা হচ্ছে উত্তরবঙ্গে, দার্জিলিং পাহাড়ে, ডুয়ার্সে, টেরাইতে। কখনো বন জঙ্গল লুট করা হচ্ছে, কখনো বালি পাথর লুট করা হচ্ছে, কখনো হোমস্টে নাম করে পাহাড়ের জমি লুট করা হচ্ছে। এই যে একটা 30টা ড্যাম হয়ে গেল তিস্তা নদীর উপরে, মুখ্যমন্ত্রী একবার প্রতিবাদ করেছেন। এই যে একটা সিকিম পর্যন্ত একটা রেল লাইন করা হচ্ছে, আন্ডারগ্রাউন্ড রেল লাইন, মাটির নিচ দিয়ে যেটা করা হলো পাহাড় কেটে, সত্যি কি সেটা প্রয়োজন ছিল? এখন বলছে বানাহারা থেকে ভুটানের দিকে আরেকটা করতে চাইছে, এটা কি প্রয়োজন? তাহলে প্রশ্নটা যেটা দাঁড়াচ্ছে, সেখানে আমার প্রশ্নটা যেটা হচ্ছে, তাহলে এর জন্য দায়টা নিতে হবে সম্পূর্ণভাবে সরকারকে। কারণ সরকার এগুলো হতে দিয়েছে। কিছু লোককে প্রাকৃতিক সম্পদ লুট করে তাদের কোটি কোটি টাকা রোজগার করার সুযোগ দেওয়া হয়েছে। কিছু লোক বাইরে থেকে এসে লুট করে নিয়ে চলে যাচ্ছে, এবং তারাই হচ্ছে তৃণমূল কংগ্রেস দলের সম্পদ। তারা সব এই যারা লুট করছে, এগুলো প্রাকৃতিক সম্পদকে যারা লুট করছে, তাদেরকে সম্পূর্ণভাবে মদত দিচ্ছে এই সরকার এবং এই শাসক দল। আচ্ছা, মুখ্যমন্ত্রীর কি সত্যি সত্যি উত্তরবঙ্গের প্রতি কোনো ভালোবাসা আছে? মুখ্যমন্ত্রী তো জানা উচিত ছিল, সেপ্টেম্বর মাসের 7-8 তারিখ থেকে অক্টোবরের 7-8 তারিখ পর্যন্ত এই সময়টাতেই হচ্ছে পাহাড়ে এবং উত্তরবঙ্গের এই প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগ ওই 8ই সেপ্টেম্বর হয়েছে বা 8ই অক্টোবর হয়েছে। লক্ষ্মী পূজার 68 সালে লক্ষ্মী পূজার দিন এটা হয়েছিল, একই সময়। সাবধানতা, কাউকে কোনো সাবধান করেছে, তার মধ্যে যদি কোনো উদ্বেগ থাকতো, উদ্বেগের বিন্দুমাত্র চিহ্নকে আমরা দেখতে পেরেছি তিনি যখন কার্নিভালে নাচানাচি করছিলেন কতগুলো সিনেমা আর্টিস্টদের নিয়ে। তার চোখ মুখ দিকে এতটুকু বোঝা যাচ্ছিল যে তিনি উদ্বিগ্ন না, উত্তরবঙ্গ নিয়ে তিনি উদ্বিগ্ন না। এবং তার সম্পূর্ণ, এবং আজকে কিছু মানুষ আমরা জানতাম, আমরা যারা মার্ক্সবাদী তারা বলে থাকি, উৎপাদন করে কিছু মানুষ সেটা উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে, যাকে সারপ্লাস ভ্যালু বলা হয়, এবং এইভাবে পয়সা রোজগার করে থাকে। কিন্তু আজকে কিন্তু এই যে মুনাফা করছে যারা, তারা কোনো উৎপাদনের সঙ্গে যুক্ত না, তারা শুধু ট্রানজ্যাকশন করে এবং তার সঙ্গে কিছু জমি, জঙ্গল, নদী, এই সমস্ত কিছু প্রাকৃতিক সম্পদ লুট করে তার বড়লোক হয়ে যাচ্ছে। আর বড়লোক করতে দিচ্ছে কে? বড়লোক করতে দিচ্ছে এই সরকার। আমি সেই জন্য সম্পূর্ণভাবে অ্যাকিউজ করছি মুখ্যমন্ত্রীকে, এই সরকারকে। উত্তরবঙ্গের প্রতি তাদের যে রাজনৈতিক কারণে তাদের অবহেলা কেন হবে? আমরা তো কোনো সরকারে নেই,
আমরা তো আমাদের কোনো এমএলএ নেই, এমপি নেই, কিচ্ছু নেই, কিন্তু আমরা কি দায়িত্ব নিচ্ছি না? আমরা তো এই মানুষের পাশে দাঁড়াচ্ছি সাধ্য মতো। আমি চেষ্টা করছি দু একদিনের মধ্যেই মিরিক যাওয়ার জন্য। আমার এক সময় আমরা প্রাক্তন বিধানসভা কেন্দ্র এটা। কিন্তু তারা কে গেল না গেল থেকে বড় কথা যেটা হচ্ছে, তারা কি মানুষকে সতর্কতা করে দিয়েছিলেন কি? 68 সালে এরকম বন্যা হয়েছিল, আমরা মনে আছে, তখন খুব ছোট ছিলাম, আমরা কলেজে পড়তাম, সেই বন্যার সময় আমরা দৌড়িয়ে গেছিলাম। তখন একটা বিতর্ক হয়েছিল মানুষের মধ্যে, সরকার জলপাইগুড়ির মানুষকে সতর্ক করে দেয়নি। এই যে আজকে ভুটান গভর্নমেন্ট সতর্ক করে দিচ্ছে। আজকে আমি এখন দেখলাম একটা মুখ্যমন্ত্রী বলছেন এখানে এসে যে সতর্ক করা হচ্ছে। ভুটান গভর্নমেন্ট বলছে পরশুদিন যে জল ছাড়া হবে আলিপুরদুয়ার এবং কুচবিহারের তোরসা নদী বা রায়ডাক বা সংকোষ বা কি বলে এটাকে কালজানি, এই সমস্ত নদীগুলিতে কিন্তু বন্যা হওয়ার বিরাট আশঙ্কা রয়েছে। আমি সেই কারণেই বলছি যে এইটা শুধুমাত্র প্রকৃতিকে দোষী করলে হবে না। উত্তরবঙ্গের একজন মানুষ হিসাবে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, তিনি এলেন হঠাৎ একটা কথাই বলবেন, এদের একটা চাকরি দিয়ে দেবেন, একটা হোমগার্ডের চাকরি দেবেন। বিষয়টা এটা না, এটাকে বলে একটা ল্যাঙ্গুয়েজ ভাষাতে বলে দেয়, এটাকে বলে রেজিলিয়েন্সি। অর্থাৎ এরকম অবস্থা সৃষ্টি হলে সেটা মোকাবেলা করার মতন প্রশাসনিক, রাজনৈতিক বা সামাজিক একটা শক্তি থাকবে, সামর্থ্য থাকবে, সক্ষমতা থাকবে। তাদের কি কোনদিন ভেবে দেখেছেন তাদের সেই সক্ষমতাটা আছে কিনা? আমি যখন মন্ত্রী ছিলাম তখন দার্জিলিং গেছিলাম, এরকম একটা প্ল্যান তৈরি করেছিলাম। 11 মিটারের ওপরে পাহাড়ে বাড়ি হবে না, 500 মিটার, কোনো ঝোড়ার থেকে 500 মিটার বা 1 কিলোমিটারের মধ্যে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। এটা একটা আমরা বিধি তৈরি করেছিলাম, এটা মানা হয়েছে। যেভাবে হোমস্টেগুলো তৈরি হয়েছে, কয়েকদিন আগে আমার কাছে একজন ভদ্রলোক এসে, পরশুদিন আমি তাকে বলছিলাম যে আপনি কি পুজোর মধ্যে কোথাও গেছিলেন? হ্যাঁ গেছিলাম, মানাবাড়ি চা বাগানের কাছে ঘিস নদীর পাশে, ওখানে একটা খুব বড় দেখলাম রিসোর্ট করেছে, সেটা সেই জায়গায় গেছিলাম। তখন আমাকে উনি প্রশ্ন করলেন, আমি গিয়ে দেখলাম কিভাবে এটা করতে দেওয়া হলো, ওটা নদীর পাশে এরকম একটা এত বড় রিসোর্ট করতে দেওয়া যায়, হয় কখনো? এই যে প্রশ্নটা উনি আমাকে করছেন, সেই রাত থেকেই কিন্তু ঘটনাটা ঘটেছে। তাহলে জমি ব্যবহারের একটা মানচিত্র থাকবে, কোথায় কি হতে পারে, পাহাড়ের বিশেষ করে। এতগুলো ড্যাম হয়ে গেল, মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট আমরা চোখে দেখেছি, এতগুলো ড্যাম হওয়া উচিত ছিল না তিস্তা নদীর উপরে। সত্যিকারই কি দরকার ছিল এই ট্রেন লাইনটা করা পাহাড় কেটে? সেটা তো আমরা দেখলাম চোখের সামনে। আর এই পাহাড়টা কি, এই ইস্ট হিমালয় বলে এটাকে। ইস্ট হিমালয় হচ্ছে ফ্রেজাইল, এটা খুব নরম, এটা মাটি দিয়ে করা, সেটেল করেননি এখনো। এখানে খুব মানুষের মধ্যে ল্যান্ডস্লাইড হলে ব্যাপকভাবে হয়, তাই হচ্ছে। তাহলে সেভাবে আমাকে কনস্ট্রাকশনটা করতে হবে, সেভাবেই ল্যান্ড ইউজটা করতে হবে। কোনোদিন মুখ্যমন্ত্রী এই সমস্ত কথাবার্তাগুলি বলে যাননি। এখানে এসে একটা কথাই বলবেন যে আমি একটা হোমগার্ডে চাকরি দেব। এটা দিয়ে কিন্তু এতগুলি মানুষের যে এই মৃত্যুর বিনিময়ে কিন্তু শুধু এটা হতে পারে না। মানুষগুলো ভবিষ্যতে কি হবে? পাহাড়ে, ডুয়ার্সে, টেরাইতে, যারা ভুটানের পাদদেশে যে মানুষরা বসবাস করে, যারা দার্জিলিং পাহাড়ের পাদদেশে যে মানুষরা বসবাস করে, তারা আজকে বিপর্যস্ত। কত বড় তাদের ক্ষতি হয়েছে ভাবা যায় না। এটা শুধুমাত্র একটা চাকরি দিয়ে সেটা হতে পারে না। স্থিতিশীলতা, যাকে বলে স্থিতিশীলতা, মানে রেজিলেন্সিটাকে করার দায়িত্ব সরকারকে নিতে হবে। আমি সেই জন্যে টোটালি মুখ্যমন্ত্রীকে আমি একটা বলবো ইরেসপন্সিবল মুখ্যমন্ত্রী। দায়িত্ব, তার কোনো বিন্দু মাত্র দায়িত্ব জ্ঞান নেই, দায়িত্ব জ্ঞানহীন একজন মুখ্যমন্ত্রী। এবং তার মধ্যে সত্যিকারের কতটা মায়া, মমতা, আবেগ আছে আমার সন্দেহ আছে। যদি বিন্দু মাত্র থাকতো তাহলে ওখানে উনি গিয়ে পরশুদিন
ওরকম নাচানাচি করতেন। কালকে এরকম গতকাল এরকম নাচানাচি করতেন না। আমি ধিক্কার জানাচ্ছি, সব মানুষকে আমি আবেদন জানাচ্ছি, আপনারা জাতি ধর্ম নির্বিশেষে, পাহাড় সমতল নির্বিশেষে, ভাষা নির্বিশেষে সব মানুষ আপনারা দাঁড়ান। এই যে ভুক্তভোগী যে মানুষ, প্রাকৃতিক দুর্যোগই বলা হোক আর ম্যানমেডই বলা হোক, উনি একটা বারবার করে আগে বলতেন ম্যানমেড, আমি তো বলবো এইটাই হচ্ছে ম্যানমেড, উনি বলতেন না ম্যানমেড, এইটাই হচ্ছে ম্যানমেড। এই মানুষগুলিকে প্রাকৃতিক সম্পত্তিকে লুট করতে দেওয়া হয়েছে এবং দিয়েছে কে? সরকার দিয়েছে। মুখ্যমন্ত্রী অনুমতি ছাড়া এটা হয়। ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান করা দরকার ছিল আগে থেকে, যেটা আমরা শিলিগুড়িতে আমি যখন মেয়র ছিলাম তখন এটা করেছিলাম আমি, ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান। এটা কেন হয়? গ্রিন হাউস গ্যাস যখন এমিশন হয় তার সেটা পরিবেশের ওপরে সেটার বিশালভাবে চাপ পড়ে। এটার মধ্যে দিয়ে একটা নানা ধরনের দূষণের সৃষ্টি হয় এবং এটার প্রভাব পড়ে ক্লাইমেটের উপরে, বিশেষ করে গ্রিন হাউস গ্যাস এমিশনের ফলে, এবং সেটাই প্রাকৃতিক ভারসাম্যটাকে নষ্ট করে। যদি এই নিয়ন্ত্রণটা যদি রাখা হতো, যেটা নিয়ন্ত্রণটা উত্তরাখণ্ডে রাখেনি, মানুষ আজকে বলছে উত্তরাখণ্ডের এই নিয়ন্ত্রণটা তো রাখেনি। ভূমি ব্যবহারের নিয়ন্ত্রণ রাখতে হবে, কোথায় কি করব, কোন জায়গায় করব, করা উচিত কিনা। এতগুলো মানুষের মৃত্যু হলো, কারা আসছে, কারা এইসব হোমস্টেগুলো করছে? কেউ গিয়ে এখানকার মানুষ নাকি? কলকাতা থেকে এসে তারা এখানে এসে লুট করে নিয়ে চলে যাচ্ছে। কলকাতা থেকে এসে কিন্তু এখানে নানা ধরনের যে হোমস্টেগুলো ওখানে করেছে কলকাতার কিছু মানুষ, এখানকার লোকেরা তো করেনি। সেই জন্য আমি বলছি একটা কথাই, দায় টোটালি নিতে হবে সরকারকে। শুধু একটা আমি চাকরি দিলাম হোমগার্ডে, ওটা দিয়ে হবে না, এন্টার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে, রাজ্য সরকারকে, অবশ্যই কেন্দ্রীয় সরকারকে। আর মানুষ, এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সব স্তরের মানুষ আপনারা ঝাঁপিয়ে পড়ুন, এই হচ্ছে আমার আবেদন।